আজ আমরা সিবিএসসির ক্লাস 10 এর অন্তর্গত দ্বিতীয় কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি কয়েকটি বিষয়বস্তু নিয়ে বিষয়বস্তু নিয়েই আমরা আজকে আলোচনা করছি। আশা করছি তোমরা বুঝতে পারবে বা আমি এটা ডিটেলস নিয়ে আলোচনা করছি, সঙ্গে থেকো। তো শুরু করছি। বর্তমান কালের শ্রেষ্ঠ কবি শঙ্খ ঘোষ, নাম তো সবাই শুনেছো। আমাদের যে এই যে কবিতার যে কবি শঙ্খ ঘোষ, তার জন্ম হয়েছিল 1932 খ্রিস্টাব্দে 5ই ফেব্রুয়ারি ত্রিপুরার চাঁদপুর নামে একটা গ্রামে। শঙ্খ ঘোষের প্রকৃত নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ। চিত্তপ্রিয় ঘোষ নামটি তার অপ্রচলিত, তাকে শঙ্খ ঘোষ বলেই সবাই চেনে। তিনি একাধারে ছিলেন কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, তিনি সবকিছু লিখছেন, কিন্তু তার বিশেষ খ্যাতি আমরা লক্ষ্য করি কবিতায়। আমাদের আলোচ্য কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি, এটি জলই পাষাণ হয়ে গেছে এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যেটি 2001 থেকে 2003 সালের মধ্যে লিখিত হয়েছিল, লেখা হয়েছিল, এবং 2004 সালে সেটি গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল। এবার আমরা আসি কবিতার আসল বিষয়বস্তু আলোচনায়। দেখো, সাধারণ মানুষ আজ এক ভয়াবহ প্রতিকূলতার মধ্য দিয়ে তাদের জীবন যাপন করছে। ভয়াবহ প্রতিকূলতা কি সেটা আমরা ধীরে ধীরে প্রবেশ করব। এটুকু শুধু বলে রাখি, সাধারণ মানুষ আজ এক ভয়াবহ প্রতিকূলতার মধ্যে দিয়ে দিন যাপন করছে। সাম্রাজ্যবাদী শক্তি বা বলতে পারো বিভিন্ন ধরনের অশুভ শক্তি তাদের কার্যকলাপের দ্বারা, তাদের বিভিন্ন রকম চাহিদা এবং তাদের বিভিন্ন কার্যকলাপের দ্বারা এই যে সমাজের সাধারণ মানুষ তাদের প্রতিনিয়ত একটা অন্যদিকে ধ্বংসের পথে বা তাদের একটা একটা সাইডে ব্যাক বেঞ্চে একটা নিয়ে চলে যাচ্ছে, তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে সাধারণ মানুষের এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। মানুষের চারিদিকে আজকে নানান ধরনের ভয়াবহ পরিবেশের তৈরি হয়েছে। মানুষ আজ বড় অসহায়। মানুষের আশেপাশে আসবো আমরা পরে, মানুষের আশেপাশে বিভিন্ন ধরনের যে সামাজিক অবক্ষয় সেগুলি আজকে ধরা পড়ছে, তাই মানুষ কিন্তু আজকে অসহায় হয়ে পড়েছে। সারা বিশ্ব জুড়ে চলছে সাম্রাজ্যবাদী শক্তির লেলিহান আগ্রাসন। আরেকবার বলে রাখি, সারা বিশ্ব জুড়ে চলছে সাম্রাজ্যবাদী শক্তির লেলিহান আগ্রাসন। তাই সাধারণ মানুষ আজ দলিত, দলিত বলতে কি, তারা হচ্ছে বঞ্চিত, দলিত এবং বঞ্চিত আজকে সাধারণ মানুষের আজ চারদিক থেকে অসুবিধা। তাদের ডান দিকে ধস, মনে রাখবে, ডান দিকে ধস, বায়ে গিরিখাত, পায়ের নিচে হিমানির বাঁধ এবং মাথার উপরে বোমারু বিমান। তাদের চারিদিক থেকে ভয়, ডান দিকে গেলেও ভয়, বায়ে গিরিখাত, মাথার উপরে বোমারু বিমান, যখন তখন বোম ফেলতে পারে, এবং পায়ের নিচে বরফের স্তূপ। তাহলে সাধারণ মানুষটা যাবে কোথায়? সাম্রাজ্যবাদী শক্তিরা চারিদিক থেকেই যে মানুষ, সেই মানুষকে তারা চেপে রেখেছে। সাধারণ মানুষের সামনে কোনো পথ নেই, তাদের যে পথ, সেই পথটা তারা হারিয়ে ফেলেছে। এবং তাদের যে শিশু সন্তানরা, ছোট ছোট যে শিশুরা, সেই শিশুদেরকেও তারা ছাড়ছে না, শিশুদেরকেও তারা মেরে ফেলেছে। এবং তাদেরকে, সাধারণ মানুষকে আজকে সাম্রাজ্যবাদী শক্তি যারা, বা বলতে পারো তাদের যে লেলিহান যে চোখ বা লেলিহান যে তাদের যে জিহ্বা, সেই তার দ্বারা সাধারণ মানুষের আজকে তারা ঘর ছাড়া হয়ে গিয়েছে। তারা যে একটু আশ্রয় বা বাসস্থান যে একটা থাকবে, সেটাও সাধারণ মানুষের কাছে আজ নেই। এর থেকে বাঁচার একটাই উপায়, মানুষকে হাতে হাত দিয়ে বেঁধে বেঁধে থাকতে হবে, কারণ একার পক্ষে কখনোই সম্ভব নয় এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমি একটু আগেও বললাম যে সাধারণ মানুষের এই পৃথিবীতে কোনো স্থান নেই, বা বলতে পারো এই সাধারণ মানুষের পৃথিবীতে কোনো ইতিহাস নেই, বা যে ইতিহাসটুকু আছে সেই ইতিহাসে লেখা আছে সাম্রাজ্যবাদী শক্তিদের দ্বারা সাধারণ মানুষের একটা ক্ষয়ে যাওয়ার ইতিহাস বা পদদলিত হওয়ার ইতিহাস। সেখানে সাধারণ মানুষের কোনো নাম লেখা নেই, সাধারণ মানুষরা সাধারণত ইতিহাসে থাকে না। তবে তবে আমরা দেখতে পাই এই কবিতায়, বা কবি আশা রেখেছেন, কিছু কিছু মানুষ এখনো পৃথিবীতে আছে যারা তাদের শুভ বুদ্ধি নিয়ে এখনো ভালো কাজ করে যাচ্ছে। একমাত্র তারা আছে জন্যই আজকে পৃথিবী কিন্তু বেঁচে আছে, এবং তাদের হাত ধরেই সাধারণ মানুষ আজ সেখান থেকে উঠে আসবে, এটাই কবি কিন্তু আশা রেখেছেন। কবি এই কবিতায় তাই বলেছেন, সাধারণ মানুষ যদি সেই
শুভবুদ্ধি সম্পন্ন লোকেদের হাত ধরে এবং যদি ধীরে ধীরে এগিয়ে চলে, তাহলে একদিন এই সাম্রাজ্যবাদী শক্তির পরাজয় ঘটবেই, এবং তাদের পরাজয় ঘটলেই একটা সুস্থ স্বাভাবিক একটা সমাজ গড়ে উঠবে, এবং তখনই সবাই একত্রিত হয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারবে। না হলে কিন্তু সাধারণ মানুষের বাঁচার কোনো জায়গা নেই। তাই কবি শঙ্খ ঘোষ এই কবিতার মাধ্যমে একটি বার্তাই দিতে চেয়েছেন। সেই বার্তাটি হলো, সকলে মিলে আবদ্ধ থাকো এবং যে সমাজের যে প্রতিকূলতা, সেই প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে চলো, তবেই কিন্তু একটা নতুন দিনের সূচনা ঘটানো সম্ভব। না হলে কিন্তু তোমাকে যে সাম্রাজ্যবাদী শক্তি, সেই সাম্রাজ্যবাদী শক্তিরা পিষে দিয়ে চলে যাবে, কিছু করার থাকবে না কারো। তা এর বিরুদ্ধে একটাই উপায়, সবাইকে সংঘবদ্ধভাবে থাকতে হবে। এবার আমরা আসি একটু নামকরণ বিষয়ে, মানে কবি এই নামকরণটা কেন করলেন। আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই নামকরণটা কবি কেন করলেন, আর এই নামকরণটা সম্পূর্ণ ব্যঞ্জনাধর্মী। এই ব্যঞ্জনাধর্মী নামকরণ করার পেছনে কি আসল উদ্দেশ্য রয়েছে, সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো, কবিতায় দেখা যাচ্ছে বা কবি বলেছে, সারা বিশ্ব জুড়ে বা সারা পৃথিবী জুড়ে সাম্রাজ্যবাদী শক্তিদের একটা নির্লজ্জতা, সেই নির্লজ্জতা চলছে, এবং এই নির্লজ্জতার ফলেই সাধারণ মানুষ আজ অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, এবং এই সাম্রাজ্যবাদী শক্তিরাই সাধারণ মানুষকে আজকে অসহায় করে রেখে দিয়েছে। কবিতায় আমরা দেখতে পাই, সাধারণ মানুষের পিঠ ঠেকে গেছে দেওয়ালে, এইখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই, তাদের তাদের সামনে কোনো পথ নেই, তাদের চারিদিকেই আবদ্ধ তারা। তাদের ডান দিকে ধস, বায়ে গিরিখাত, মাথার উপরে বোমারু বিমান, এবং পায়ের নিচে হিমানির বাঁধ। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? তারপর তাদের যে ঘরের যে ছাদ, সেই ছাদ গেছে উড়ে। তাহলে তারা একটা নির্দিষ্ট কোনো বাসস্থান পর্যন্ত নেই সাধারণ মানুষের। এইখান থেকে বাঁচার তো কোনো উপায় দেখছে না কবি। তো কাজেই এইখান থেকে বাঁচতে হলে সকলকে একত্রিত হয়ে একসাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে, না হলে কিন্তু এখান থেকে বাঁচা কোনোভাবেই সম্ভব হবে না। পৃথিবীর সঙ্গে সাধারণ মানুষের সম্পর্কও আজ ছিন্ন হয়ে গিয়েছে, এবং এর ফলে তারা হয়ে গেছে সর্বহারা, এবং সর্বহারা হয়ে তারা ভিখারিতে পরিণত হয়েছে। এবং এই ভিখারি অবস্থা থেকে কবি আশাবাদী বা কবি আশা রেখেছেন, এই ভিখারি থেকে তাদেরকে একটা ভালো পথের দিকে এগিয়ে যেতেই হবে। এই সর্বহারা অবস্থা থেকে সাধারণ মানুষকে উঠে দাঁড়াতেই হবে, এটা কবি আশা রেখেছেন। দেখো, একটা ইংরেজিতে একটা কথা আছে, ইউনিটি ইজ স্ট্রেংথ। এই যে লাইনটা বললাম, ইউনিটি ইজ স্ট্রেংথ, এই লাইনটা কবি বলেছেন, এই মন্ত্রটাকে সবাইকে উচ্চারিত করতে হবে, এবং এই মন্ত্রে দীক্ষিত হয়ে সবাইকে একত্রিত হয়ে এগিয়ে যেতে হবে, তবেই তার জয়লাভ কিন্তু সম্ভব। এই ঐক্যবদ্ধভাবে সবাই যদি আন্দোলন করে, তাহলেই একমাত্র জয়লাভ সম্ভব। এবং তাই এই কবিতার কবি নামকরণ করেছিলেন আয় আরো বেঁধে বেঁধে থাকি। তাই আমরা বলতে পারি, এই কবিতার যে ব্যঞ্জনাধর্মী নামকরণ, সেই নামকরণটি যথার্থ হয়েছে বা সার্থক হয়েছে। এবার আমরা আসি কয়েকটি ব্যাখ্যামূলক প্রশ্ন নিয়ে। ব্যাখ্যামূলক প্রশ্ন মানে আমি বলতে চাইছি, কবিতার ছোট ছোট লাইনগুলোকে আমরা 4-5টা লাইন এখানে তুলে ধরবো। ছোট ছোট লাইনগুলোকে তুলে ধরে সেই ছোট ছোট লাইনের যে অর্থ বা ছোট ছোট লাইনের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাগুলিকে আমরা আলোচনা করব ধীরে ধীরে। আশা করছি তোমরা ভালো করে বুঝতে পারবে সেগুলো। দেখো, কবিতায় আমরা দেখেছি, সাম্রাজ্যবাদী শক্তির অত্যাচারে সাধারণ মানুষ আজ সর্বহারা হয়ে গেছে, তাদের কাছে কিচ্ছু নেই। তাদের ডান দিকে ধস, বাঁ দিকে গিরিখাত, পায়ের নিচে হিমানির বাঁধ, মাথার উপর বোমারু বিমান যে কোনো সময় বোম ফেলে দিবে। তাদের যে ঘরের ছাদ, সেই ঘরের ছাদটাও উড়ে গিয়েছে। তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? যেহেতু সাধারণ মানুষের ঘর উড়ে গিয়েছে বা ঘরের ছাদ উড়ে গিয়েছে, তাই তাদের কোনো ঠিকানা বা বাসস্থান নেই, এবং তারা কি করবে এখন তারা বুঝতে পারছে না। এই মুহূর্তে তাদের একটাই রাস্তা, সাধারণ মানুষকে সমস্তভাবে একত্রিত হয়ে থাকতে হবে, না হলে সাম্রাজ্যবাদী শক্তি তাদেরকে পিষে মেরে ফেলবে। এই কবিতায় আমরা একটি ইংরেজি ওয়ার্ড আমরা বলতে পারি বা আমরা শুনতে পারি। দেখো, সেটি হলো লাইট, গিভ মি লাইট। মানে সাধারণ মানুষকে আজ আলোর প্রয়োজন, তারা সম্পূর্ণ অন্ধকারে বাস করছে। তো লাইট, গিভ মি লাইট,
এই উক্তিটির দ্বারা বা এই লাইনটির দ্বারা সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে বা তাদেরকে একত্রিত হয়ে বাস করতে হবে বা এগিয়ে যেতে হবে। এবং আমরা যে প্রথমেই বলেছিলাম এই উক্তিটি আমাদের পথ নেই কোনো বা আমাদের ঘর নেই কোনো বা আমাদের সাধারণ মানুষের যে ছাদ উড়ে গেছে, এটির মাধ্যমে এই যে ব্যাখ্যাটা বললাম সম্পূর্ণ ব্যাখ্যাটা এই লাইনটির দ্বারা এটাই বোঝানো হয়েছে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। এই যে দুটো লাইন বললাম, এই দুটো লাইন প্রত্যেকটি মানুষের মধ্যে আমরা আশা বা আকাঙ্ক্ষা রূপে দেখতে পাই। এবং হবে না কেন, সাধারণ মানুষ সবাইকে নিয়েই একত্রিতভাবেই বাঁচতে চায়, মানে মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। এটাই হচ্ছে সাধারণ মানুষের একটা আকাঙ্ক্ষা বা বলতে পারো তাদের আশা। কিন্তু দেখা যাচ্ছে সারা বিশ্বে যে দাঙ্গা হাঙ্গামার যে পরিবেশ তৈরি হয়েছে বা সাম্রাজ্যবাদী শক্তিরা যে ধরনের অত্যাচার করে চলেছে, তাতে সাধারণ মানুষ আজ আছে কাল নেই। তাদের মনের মধ্যে একটা সংশয় থেকেই যাচ্ছে যে কাল আমরা থাকবো তো বা বাঁচবো তো। এই যে সংশয়, এই সংশয় থেকেই কবি এই উপরের যে দুটি লাইন, এই লাইন দুটি উল্লেখ করেছিলেন। তাই আমরা বলতে পারি উপরিউক্ত লাইন দুটির দ্বারা মানুষের মনে একটি প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে যে মানুষ আজ যে নিরস্ত্র অবস্থায় যে আছে, মানে যে অবস্থাটাতে আছে, সেখান থেকে আমরা ওভারকাম করতে পারবো তো, মানে এখান থেকে আমরা বেঁচে আসতে পারবো তো। এই উক্তিটির মাধ্যমে, এই যে উপরের যে লাইনটা বলছে, এই লাইনটির মাধ্যমে কবি এই বক্তব্যটি বোঝাতে চেয়েছেন। এখানে আমরা বলতে সাধারণ মানুষকে বোঝানো হয়েছে, যাদের ইতিহাসে কোনোদিনও ঠাঁই ছিল না বা ইতিহাস সাধারণ মানুষকে নিয়ে কোনোদিনও কথা বলেনি। ইতিহাস সাধারণত কথা বলেছে যারা সাধারণ মানুষ বাদ দিয়ে যারা উঁচু ব্যক্তি, যা সাম্রাজ্যবাদী শক্তি বা রাজাদের কথা বলেছে। দেখো যারা যুদ্ধ করেছে তাদের কথা কিন্তু কোথাও লেখা নেই। তুমি দেখো না যে কোনো ধরনের যুদ্ধ, মহাযুদ্ধ দেখো না, সিপাহী বিদ্রোহ দেখো, সিরাজদৌল্লার আমলে যে যুদ্ধ হয়েছিল, কোথাও কোনো সিপাহীর কথা লেখা আছে? কোথাও নেই। কার নাম লেখা থাকে? রাজাদের নাম লেখা থাকে। রবীন্দ্রনাথের মতে, মানে রবীন্দ্রনাথ বলেছিলেন ইতিহাসে সাধারণ মানুষের কোনো স্থান পায় না, যারা মারামারি খুনোখুনি করে তারাই ইতিহাসে স্থান পায়। এবং এই ধরনের ইতিহাস সাধারণত শিশু পাঠ্য হিসাবেই পরিচালিত হয় বা শিশু পাঠ্য হিসাবেই বিবেচিত হয়। সেই ইতিহাসের কোনো ভবিষ্যতের দাম থাকে না। কিন্তু আমাদের তো এই ধরনেরই ইতিহাস পড়ানো হচ্ছে। আমরা দেখতে পাই বা তোমরাও দেখেছো, শাহজাহান যে তাজমহল, মানে শাহজাহানের আমরা ইতিহাসে কি দেখে থাকি? শাহজাহান তাজমহল নির্মাণ করেছিল, কিন্তু আদৌ কি শাহজাহান তাজমহল নির্মাণ করেছিল? তোমরাই বলো। শাহজাহান তাজমহলের একটা পরিকল্পনা শুধু করেছিল, নির্মাণ করেছিল কিন্তু সাধারণ মানুষ। এই যে 22 বছর ধরে তারা অক্লান্ত পরিশ্রম করে যে তাজমহলটা যে গঠন করলো, সেই গঠনের পর শাহজাহানের নামটাই ইতিহাসের পাতায় উঠে আসলো। কোনো একটা সাধারণ মানুষের, মানে যারা শ্রমিক শ্রেণী, তাদের নাম কিন্তু ইতিহাসের পাতায় লেখা হয়নি কখনো। তাই কবি শঙ্খ ঘোষ বলেছেন সাধারণ মানুষের বা আমাদের ইতিহাসে কোনো জায়গা নেই। কার্ল মার্কসের হ্যাভ নটস এবং ম্যাক্সিম গোর্কির, মানে ম্যাক্সিম গোর্কি, সেই ম্যাক্সিম গোর্কির লেখা মানে লোয়ার ডেপথ, সেই লোয়ার ডেপথের যে আমরা, সেই আমরা থেকেই এখানে সাধারণ মানুষের আমরাদের সাথে তুলনা করা হয়েছে। তাহলে একটা হচ্ছে লোয়ার ডেপথ এবং আরেকটা হচ্ছে হ্যাভ নটস, এদের সাথেই এই সাধারণ মানুষের তুলনা করা হয়েছে। এই সমস্ত লোকেরা সারা জীবন শুধু দিয়েই যায়, তারা পায় না কিছু, মানে তাদের চাওয়া পাওয়া থাকে, আমরাও জানি তাদের চাওয়া পাওয়া থাকে, কিন্তু তারা সারা জীবন শুধু দিয়েই যায়। তারা কিন্তু কখনো তার সমাজের কাছ থেকে বা অন্যান্য লোকের কাছ থেকে কিছুই পায় না। এই সাধারণ মানুষেরাই সভ্যতার যে রথ, সেই রথকে কিন্তু টেনে নিয়ে যায়। এই সাধারণ মানুষরা না থাকলে সভ্যতার যে রথ, সেই রথ কিন্তু এগোতো না, মানে সভ্যতা কখনো উন্নত হতো না। আবার আমরা দেখতে পাই এই রথেই, মানে রথের যে চাকা, এই রথের চাকাতেই এই সাধারণ মানুষরা কিন্তু পিষে যাচ্ছে। পিষে যাচ্ছে মানে তারা এই রথের চাকাতেই মারা যাচ্ছে। এই সাধারণ মানুষেরা মাথার ঘাম পায়ে ফেলে তারা সমাজকে এগিয়ে নিয়ে গেলেও তারা কিন্তু যাযাবরের মতো জীবনযাপন করে, মানে তারা কিন্তু উন্নত হতে পারে না, তারা কিন্তু যাযাবরই থেকে যায় এবং যাযাবরের মতোই তারা মারা যায়।
তাই এই উক্তিটির মাধ্যমে, মানে উপরে যে লাইনটি বললাম, এই লাইনটির মাধ্যমে কবি এই বক্তব্যটি বোঝাতে চেয়েছেন। এই ছিল আমাদের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি আমার যথাসাধ্য মতো চেষ্টা করব তোমাদের আরো ভালোভাবে বুঝিয়ে থাকার। আর কিছু টেকনিক্যাল এররের জন্য আমি অ্যানাউন্স করেছি, টেকনিক্যাল এররের জন্য আমার চ্যানেলটি ডিলিট হয়ে গিয়েছে, পুরনো চ্যানেলটি। আশা রাখছি আবার পুরনো চ্যানেলটি ফিরে পাবো। যদি ফিরে পাই পুরনো চ্যানেলেই এটা আবার আমি পুনরায় আপলোড দিব। আর যদি না পাই, এই যে নতুন চ্যানেলটা খোলা হবে সেই নতুন চ্যানেলে আবার আপলোড শুরু করব। আশা রাখছি তোমরা আবার এই নতুন চ্যানেলটিকে সাপোর্ট করে এগিয়ে যাবে। তো আবার দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, শুভরাত্রি।